তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। আজকের ভিডিওর মেন টপিকে হচ্ছে এই ব্যক্তিটা, তোমরা অনেকেই চিনে থাকবে। ইনি হচ্ছেন ভ্লাদিমির পুতিন, বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট। এতদিন পর গিয়ে ফাইনালি ভ্লাদিমির পুতিন একটা ভালো পুণ্যের কাজ করে ফেলেছেন। তো কি এমন সেই পুণ্যের কাজ? পুণ্যের ভালো কাজ এটাই যে আমেরিকা আর রাশিয়ার মধ্যে এতদিন ধরে চলে আসে এই যে এগ্রিমেন্টটা, যেখানে বলা হয়েছিল যে একে অন্যের পরমাণু আর নিউক্লিয়ার অ্যাটাক নিয়ে কেউ কারো কোনো রকম হুঁশিয়ারি দেখিয়ে ভয় দেখানো চলবে না। 38 বছর ধরে চলে আসা এই যে নিয়মটা এখন রাশিয়া আর আমেরিকার মধ্যে যে হয়েছিল, সেটা থেকে রাশিয়া এখন নিজেকে আলাদা করে বাদ দিয়ে দিয়েছে। তার মানে কি, ভারতীয় ছাপড়ে কিছু নিউজ মিডিয়ার মতো আমিও বলে দিব যে রাশিয়া একদম পুরোপুরি আমেরিকার উপর পরমাণু বোমা মেরে দিয়ে দিবে? কিন্তু আসল বাস্তব বিষয়টা এমনটা কোনোদিনও হবে না। তো কি এমন কারণ? তো চলুন এই পুরো ঘটনাটার বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করি। আসলে সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যখন আমেরিকা আর তৎকালীন রাশিয়া, ইউএসএসআর, জাপান আর জার্মানির বিরুদ্ধে যে লড়াইটা চলছিল, তারপর জাপানের উপর পরমাণু বোমা মারি আমেরিকা তো একদম পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের খেলাটা খতম করে দেয় শেষমেশ উপায়ে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম বিজয়ী দেশ হিসেবে দুইটা বড় বড় দেশ বেরিয়ে আসে, তার মধ্যে আমেরিকা একটা আর দ্বিতীয়ত হচ্ছে রাশিয়া। এর মধ্যে আবার আমেরিকার দাদাগিরি সব থেকে বেশি চলে, কারণ আমেরিকার কাছে পরমাণু বোম আছে, তাদের দাদাগিরি তো বেশি চলবেই। কিন্তু তার কয়েক বছরের মধ্যেই নিউক্লিয়ার বোমও তৈরি করতে সক্ষম হয়ে গেছে একদম রাশিয়া তো পুরোপুরি। এতদিন পর এই যে দুটো দেশের মধ্যে লড়াইটা চলছিল, সরাসরি কোনো বিবাদে না জ্বললেও যেহেতু তারা দুজনেই একদম বড় বড় শক্তিশালী দেশ, সেই জন্য তারা সরাসরি বিবাদে না জড়ালেও অন্য দেশের সাথে কোনো না কোনোভাবে সবসময় বিবাদে জড়িয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ ভারত পাকিস্তানের ক্ষেত্রে দেখা যায় যে ভারত রাশিয়ার সবসময় সাপোর্ট পেয়ে থাকে, আর অন্য সময় পাকিস্তান আবার আমেরিকাকেও কোনো কোনো সাপোর্ট করে থাকে। একই বিষয়টা যদি ইসরায়েল আর ইরানের উপর দেখা যায়, সেক্ষেত্রেও আবার ইসরায়েলের সবসময় সাপোর্ট করে আমেরিকা, আবার তেমনি ইরানকে সবসময় সাপোর্ট করে রাশিয়া। আবার একই বিষয় যদি নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার বিষয়টা দেখা যায়, সেই একই বিষয় লক্ষ্য করা যায়। তারপর পরবর্তী সময়ে দুটো দেশের মধ্যে একটা আলোচনা করা হয় যে দেখো, আমরা দুজনেই তো বড় ক্ষমতাশীল দেশ, অতএব আমাদের মধ্যে লড়াই করাটা ঠিক হবে না, কারণ আমাদের লড়াই অন্য অন্য ছোটখাটো দেশের মধ্যে কোনো রকম বিবাদ হয়, তাদের ক্ষতি হয়। তার জন্য রাশিয়া আর আমেরিকার মধ্যে একটা এগ্রিমেন্ট করা হয়, যার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি, সংক্ষেপে INF বলা যায়। যেখানে বলা হয়েছিল যে রাশিয়া আর আমেরিকার মধ্যে দুজনেই যেহেতু পরমাণু ক্ষমতাশীল দেশ, অনেক শক্তিশালী, একে অন্যের উপর কোনো রকম নিউক্লিয়ার ইন্টারমিডিয়েট মিসাইল টার্গেট করা চলবে না। কিন্তু রাশিয়া নিজেই এখন এই নিয়ম থেকে বেরিয়ে চলে এসেছে, কারণ রাশিয়া এই নিয়ম ভাঙার আগেই আমেরিকা নিজেই এই ট্রিটির নিয়ম থেকে বাইরে বেরিয়ে চলে আসছে। ডোনাল্ড ট্রাম্প যখন সেই আগের 4 বছরের প্রেসিডেন্ট হয়, তখনই সেই INF ট্রিটি থেকে আমেরিকা বাইরে বেরিয়ে চলে আসে। তারপর তো জো বাইডেনের সরকার ক্ষমতায় আসে, প্রেসিডেন্ট হয়, 1 থেকে 1.5 বছরের মধ্যেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধ 3 বছর অবধি চলতে চলতে এখনো অবধি নামগন্ধ থামার নেই। যুদ্ধ থেমে যাওয়া তো দূরের কথা, পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হয়। সে বলেছিল তার ইলেকশন প্রচারে যে আমি প্রেসিডেন্ট হওয়ার 50 দিনের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবো, কিন্তু যুদ্ধ থামার তো কোনো নামগন্ধ নাই। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থের জন্য সবার উপর রেসিপ্রোকাল ট্যাক্সের ভয় দেখিয়ে বেড়ায়, যেখানে তাদের নিজের স্বার্থ অর্জন, নিজের দেশের ক্ষেত্রে অনেক উপকার হবে। কিন্তু এখন রাশিয়া তো ভেবে নিয়েছে যে আর চুপচাপ থাকলে চলবে না, এদের কোনো একটা পার্মানেন্ট চিকিৎসা করাই লাগবে, যার জন্য রাশিয়া এই INF ট্রিটি থেকে নিজেকে বাইরে বেরিয়ে চলে এসেছে। তবে দেখা যাক ভবিষ্যতে এর পরিণাম কি আসে, সেটা তো আগামী দিনের সময় গেলে অবশ্যই বোঝা যাবে। বাকি এই পুরো ঘটনার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে